রাত গভীর, বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি। ঢাকার অদূরে এক গ্রামে দাঁড়িয়ে আছে বহু পুরনো এক বাড়ি। লোকজন বলে ওটা একটা অভিশপ্ত বাড়ি। বহু বছর ধরে ওখানে কেউ থাকে না। দিনের বেলাতে ওটার কাছাকাছি গেলে মানুষের শরীর ঠান্ডা হয়ে যায়। রাতের বেলায়ও বাড়ির ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ, কারো কান্না, কারো হাসি, আবার কখনো শেকল টানার মতো শব্দ। গ্রামের মানুষ ওই বাড়ির পাশ দিয়ে পর্যন্ত হাঁটে না, বিশেষ করে সন্ধ্যার পর। আদি ঢাকা থেকে কয়েকজন বন্ধুকে নিয়ে গ্রামে বেড়াতে এসেছে। এক রাতে গল্প করতে করতে সাব্বির বলে, শোনো, তোমরা কি জানো এই গ্রামে একটা ভুতুড়ে বাড়ি আছে? লোকজন নাকি সেখানে ঢুকলে আর বের হয় না। রিমি ভয়ে কেঁপে ওঠে এবং বলে, আমাকে এসব বলো না, আমি রাতে ঘুমাতে পারবো না। আদি মুচকি হেসে বলে, ভূত টুত কিছু নেই, তবে বাড়িটা একবার কাছ থেকে দেখলে মজা হবে। সাব্বিরও তাতে রাজি, শুধু রিমি অনিচ্ছা প্রকাশ করে, কিন্তু কৌতূহল ওদের ছাড়ে না। ঠিক হলো, পরের দিন রাতে তারা তিনজন মিলে বাড়িটাতে যাবে। পরের দিন সকালে আদি গ্রামের বাজারে যায়। সেখানে বৃদ্ধ আব্দুল কাকার সাথে দেখা। আদি বাড়িটার কথা তুলতেই বৃদ্ধ ভয়ানক চেহারা করে বলে উঠল, ওই বাড়ির নাম নিও না বাবা, ওটা অভিশপ্ত বাড়ি। 40 বছর আগে যে ঘটনা ঘটেছিল তারপর থেকে ওখানে শান্তি নেই। যারা ঢুকেছে তাদের অনেকেই ফেরেনি। আদি অবাক, কি ঘটনা কাকা? কাকা একটু থেমে নিচু গলায় বললেন, ওই বাড়ির মালিক ছিল রওশন সাহেব। তিনি নাকি কালো জাদু করতেন। লোকজন বলতো মানুষের রক্ত দিয়ে তিনি তন্ত্র সাধন করতেন। এক রাতে তার মেয়ের কান্না শোনা যায়, কিন্তু পরদিন কেউ আর তাকে দেখতে পাননি। বলা হয় মেয়েটাকে বলি দেওয়া হয়েছিল। তারপর থেকে ওই বাড়ি থেকে অদ্ভুত শব্দ আসে। রাতে জানালা দিয়ে কারো সাদা পোশাকের ছায়া ভেসে ওঠে। অনেকে দেখেছে, কিন্তু কেউ কাছে যায়নি। আদি শুনে শিউরে ওঠে, কিন্তু কৌতূহল আরো বেড়ে যায়। রাত 9টার দিকে আদি, রিমি আর সাব্বির টর্চ লাইট হাতে নিয়ে রওনা দিল। আকাশ মেঘাচ্ছন্ন, বাতাসে কেমন গুমোট গন্ধ। গ্রামটা নীরব, দূরে কুকুরের ডাক। বাড়ির কাছে পৌঁছাতে রিমি ফিসফিস করে বলে, আমরা কি সত্যিই ঢুকবো? আমার খুব ভয় লাগছে। সাব্বির হেসে বলে, ভয় পেলে বাসায় গিয়ে ঘুমাও, ভূত টুত কিছু নেই। তারা গেট ঠেলে ভেতরে ঢোকে। গেটের কর্কশ শব্দে মনে হলো যেন অনেক বছর ধরে খোলা হয়নি। ভেতরে ঢুকে চারদিকে শুকনো গাছ, ভাঙা দেওয়াল, আর মেঝেতে শুকনো পাতার স্তূপ। বাতাস যেন হিম হয়ে আছে। তারা ড্রয়িং রুমে ঢুকলো। দেওয়ালে বড় বড় ছবি, রওশন সাহেব আর তার পরিবার। ছবির চোখগুলো অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে আছে যেন। হঠাৎ টর্চের আলো নিভে গেল। আবার জ্বালাতে গিয়ে আদি লক্ষ্য করলো ছবির ফ্রেমে থাকা মেয়েটার চোখে যেন লালচে আভা। রিমি ভয়ে চিৎকার করে উঠল। তারপর হঠাৎ ওপরতলা থেকে ভেসে এলো মেয়ের কান্নার শব্দ। সাব্বির বলল, চলো ওপরে যাই, দেখি ব্যাপারটা কি। আদি দ্বিধায় থাকলেও রাজি হলো। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই শীতল বাতাস বইতে লাগলো। ওপরে এক অন্ধকার করিডর, দরজাগুলো সব বন্ধ। একটা দরজা হালকা খোলা, ভেতর থেকে কান্নার শব্দ আসছে। ওরা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে একটা পুরনো খাট, তার উপরে সাদা পোশাক পরা একটা মেয়ের ছায়া বসে আছে। লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। রিমি ভয়ে অজ্ঞান হয়ে পড়ল। আদি আর সাব্বির জমে গেল। হঠাৎ মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, চোখ রক্তাক্ত লাল, ঠোঁট নীলছে। ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, আমাকে বাঁচাও, আমাকে ফিরিয়ে দাও, আমি এখানেই বন্দি। তারপর এক ঝটকায় সে উঠে দাঁড়ালো। বাতাস ঝড়ের মতো বইতে লাগলো। জানালার কাঁচ ভেঙে গেল। আদি সাব্বিরকে টেনে নিচে নামতে বলল, কিন্তু সাব্বির যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। মেয়েটা ধীরে ধীরে সাব্বিরের দিকে এগিয়ে গেল। তার চুল লম্বা হয়ে সাপের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। আদি প্রাণপণে রিমিকে কাঁধে তুলে নিচে নামতে লাগলো। পেছনে শোনা যাচ্ছিল সাব্বিরের চিৎকার, আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও। কিন্তু তারপর সব থেমে গেল। আদি রিমিকে নিয়ে দৌড়ে বাড়ি থেকে বের হতে চাইছিল, কিন্তু গেটটা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঠেলেও খুলছে না। হঠাৎ পিছন থেকে কারো ফিস ফিস শোনা গেল, তুমি কেন এলে এখানে? কেউ বাঁচতে পারবে না। আদি ঘুরে তাকাতেই দেখলো সাব্বির নেই, শুধু দেওয়ালে রক্ত দিয়ে লেখা, ওর আত্মা এখানেই থাকবে। কোনো মতে আদি রিমিকে জাগিয়ে তোলে। দুজনে মিলে মরিয়া হয়ে জানালার ফাঁক দিয়ে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে ভোর হয়ে গেছে, কিন্তু সাব্বির আর নেই। গ্রামে ফিরে সবাইকে ঘটনা বললেও
কেউ বিশ্বাস করে না। শুধু বৃদ্ধ আব্দুল কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি বলেছিলাম ওই বাড়ি অভিশপ্ত, ওখান থেকে কেউ ফেরে না। আদি আর রিমি এরপর আর কখনো সেই বাড়ির কাছে যায়নি, কিন্তু আজও মাঝরাতে বাড়ির ভেতর থেকে ভেসে আসে কান্নার শব্দ। আর গ্রামের লোকেরা বলে, মাঝে মাঝে জানালার ফাঁকা দিয়ে দেখা যায় এক তরুণ দাঁড়িয়ে আছে, তার চোখ লাল, মুখ ফ্যাকাশে। সে আর কেউ নয়, সাব্বির।